দিলীপ সেন অভিনীত আজকের যাত্রাপালা। সততা আজ হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা। মানবতার ময়দানে দেখো মেয়েটা অচেনা, খুঁজছে ঠিকানা। মেয়েটা অচেনা, খুঁজছে ঠিকানা। মেয়েটা অচেনা, খুঁজছে ঠিকানা। কোথায় যে আমি কিচ্ছু বুঝতে পারছি না, সে কি জানে না আমি তার অপেক্ষায় পথে বসে আছি। আমার একটু প্রেম, একটু ভালোবাসা আছে, আমার উদাসী মনটাকে রাঙিয়ে দেবে। তাই তো আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর গাইতে ইচ্ছে করছে। মনো মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, এসে বসুনে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। মনো মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, এসে বসুনে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। হ্যালো মেঘা, আমি এসে গেছি। এসে গেলে পদ্মবনে মত্ত হাতি, মনে হচ্ছে পায়ে জুতোটা খুলে গালে বসিয়ে দিই। কি হলো, আমার কথা ভাবছো বুঝি? না, আমার কাছে আমেরিকা মানে তোমাকে নয়। কেন নয় মেঘা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। চাই বলে তো আকাশে চাঁদটাকে মাটিতে নামিয়ে আনা যায় না, দূর থেকে দেখে দেখে আনন্দ পেতে হয়। চাই বলে তো সূর্যকে স্পর্শ করা যায় না, আর স্পর্শ করলে ঝলসে পুড়ে মরতে হবে মিস্টার রক্তিমালা। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আরে আমি চাইলে পৃথিবী হাসে, আর আমি চাইলে পৃথিবী কাঁদে। তুমি তো কোন ছাড়, তুমি এক কমলা নারী। এই নারী কিন্তু তোমার জীবনে মহামারী হয়ে উঠবে মিস্টার রক্তিমালা। আমরা নারীরা হলাম ঝানসির লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, যারা ব্রিটিশদের মতো তোমাকে বাংলা ছাড়া করবে। মনে রেখো, এই নারীরা হলো অসুর দমনকারী দেবী দুর্গা। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমোতুস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কামরূপেণ সংস্থিতা নমোতুস্যৈ নমোতুস্যৈ নমো নমঃ। মেঘা, নারী তার খেলার পুতুল ভেবে খেলতেছ না মিস্টার রক্তিমালার। মনে রেখো, নারী যদি মা হয় তাহলে তাকে শ্রদ্ধা করো, নারী যদি বোন হয় তাহলে তাকে স্নেহ করো, নারী যদি স্ত্রী হয় তাহলে তাকে মর্যাদা দাও, আর নারী যদি তোমার আলোচনার বস্তু হয় তাহলে তুমি নারীর হাতেই মরবে মিস্টার রক্তিমালা। কি বললে তুমি? I am already engaged. No vacancy. I'm waiting for Abir Banerjee. অন্যের ভাবি স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করছে? কেন লজ্জা করবে মেঘা? কেন লজ্জা করবে? আবির তোমাকে যা দিতে পারে আমিও তোমাকে তাই দিতে পারি। আবির আমার ভাবি স্বামী, আর তুমি আমার বাবার কর্মচারী। সুতরাং চাকর 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 হয়ে থেকো, এই বাড়ি জামাই হওয়ার চেষ্টা করো না। মেঘা, মেঘা এমন মার মারবে, মেঘ ডাকলেই তবেই ছাড়বে। তবে তুমিও শুনে রাখো মেঘা, যে খাবার আমি খেতে পাই না সে খাবার আমি অন্য কাউকে খেতে দিই না। এটো করে রাস্তা করে ফেলে দিই, তারপর কুকুর শিয়াল চিড়ে চিড়ে খাও। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি সালা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তোমার সব কথা আবিরকে বলবো, আজ আবির আসুন। মেঘা, জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। ও জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুরে। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার। এ গান আমার, ও
আরে মেঘা, শালা শুয়োরে বাচ্চাটা এসে গেল। হ্যালো হ্যালো আবির। আরে বন্ধু রক্তিম যে, হ্যালো, তারপর বলে কেমন আছো? তোমার মতো ভালো নেই। কেন? কারণ তোমার জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস, আর আমার জীবনে বইছে কাল বৈশাখীর ঝড়। সেই ঝড়ে আমার প্রেমের চালা ঘরটা কোথায় উড়ে চলে গেল। বাইরে ভাই, এবার আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি মাকসার জাল বুনতে। জেলেরা জালে মাছ ধরে, আর আমি জালে মাল ধরি। কচি কচি মাল, কি ভালো কি ভালো। একটু টক, একটু ঝাল। রক্তিমটা চলে গেল। মেঘা, আরে মেঘা, আর তুমি ভাবে পিছন পেয়ে দাঁড়িয়েছো, কারণ লোকে দেখলে কি ভাববে? এ কি ভালো দাদা, আমার জানার দরকার নেই। আগে বলো তোমার মোবাইল সুইচ অফ ছিল কেন বলো? আরে বাবা, দুটো নাটক অভিনয় করছি, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে পৌরাণিক। দুটো চরিত্র মনে রেখে কি এত সহজ ব্যাপার? একবার তো ফোন করতে পারতে নাকি? পারতাম, কিন্তু ডাইরেক্টর মনে করলেন। তিনি বললেন অভিনয় হচ্ছে একটা তপস্যা, ভালো অভিনেতা হতে হলে কোনো মেয়েদের সঙ্গে, মানে ভালো মেয়েদের সঙ্গে কথা বলা, মেলামেশা একদম বন্ধ। মিথ্যে কথা, মিথ্যে কথা। এটা তোমার বাহানা। সোজাসুজি বলতে পারতে আমার সঙ্গে তোমার কথা বলে ইচ্ছেটাই নেই। ঠিক আছে, এখন আমি আসছি। এ মেঘা, সত্যি কথাটা হলো, আমার মোবাইলটা না হারিয়ে গেছে। আবির? হ্যাঁ, এদিকে এদিকে মায়ের শরীরটা ভালো নেই, তার জন্য ওষুধপত্র কিনতে হবে, আমার চাকরির ফর্ম ফিল আপ করতে হবে। এই সমস্ত কারণের জন্য না আমি নতুন মোবাইলটা কিনতে পারিনি। আর তুমি ভাবলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি জানতাম তোমার কিছু একটা অসুবিধা হয়েছে। আরে বাবা, সত্যি মেনে অসুবিধাটা কোথায়? ছাড়ো ছাড়ো, সে কথা আগে বলো, তুমি এখানে এসেছো আমি কেন? এসেছি তোমাকে একটা খুশির খবর দেবো বলে। খুশির খবর? হ্যাঁ। এদিকে, তুমি কি ফার্স্ট ক্লাস পেয়েছো? তাহলে তুমি চাকরি পেয়েছো? আরে বাবা না। এটাও না? তাহলে 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 তোমার ছেলে মেয়েকে করতে হবে। কি? ছেলে মেয়ে। ছেলে মেয়ে না? ছেলে মেয়ে। এই তোর মেরে দেবো আমি একদম। মেঘা প্লিজ প্লিজ বলো তোমার খুশির খবর কি, বলো প্লিজ। আমার খুশির খবর হলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওই এই কথা। এই তুমি হাসছো কেন বলো তো? আরে এই তো ভারী দুঃখের কথা। আরে কিসের দুঃখ, কিসের দুঃখ? আমার তো না ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে জানো তো, কেন আমার বিয়ে হবে। সারাই বছর আর বড় বহর এলে তো মানে আরে বাতাসটা বলে গাড়ির উপরে একটা বোম ফেলে দেবো, বেশ কেস খাল্লাস। এই মিস্টার, মামার বাড়ি যাও যদি এতই শখ, তাহলে অন্য কিছু করো, আমার পরে গাড়িতে কেন? এ মেঘা, তোমার জন্য শুধু মামার বাড়ি কেন, জমপুরি যেতে আমি ভয় পাই না। আবির! মেঘা, ছি ছি আবির, ছি। এমন কুকথা মুখে আনতে নেই আবির, এমন কুকথা মুখে আনতে নেই। সত্যি বলছি মেঘা, বাঁচবো যদি তোমার জন্য বাঁচবো, আর মরবো তো তোমার হাত ধরেই মরবো। আরে বাপ রে বাপ, একেবারে সামাজিক নাটক আর পৌর নাটক তুমি এক করে দিলে। হিরোইনকে কাছে পেয়ে গেলাম যে। আহা, কি আমার হিরো রে। দেখাবো আমার হিরোকে, একটু দেখাবো। আরে দেখাও না, যে স্টাইলে বলে হিরোইনকে আমি কাছে পেয়ে গেছি, সেই স্টাইলে বলো দেখে একবার। হ্যাঁ বলো। আমার হিরোকে দেখাবো সেদিন, যেদিন তোমার সঙ্গে আবার বিয়ে হবে। আবির, মেঘা, দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসায়, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখে চিরদিন আমি যে তোমার। দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো মনে ভালোবাসা, যেখানেই থাকো তুমি থাকবো পাশে, মনে রেখে চিরদিন আমি যে তোমার। আরারু 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 আরারু। দুজনে নদী
ছোট্ট কুটিরে থাকবো প্রেমের খুশিতে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা ভাগ করে নেব হাসি মুখেতে। আমরা আবার বাবু যাচ্ছিল তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো বাঁধনে ভালোবাসার, যেখানে থাকো তুমি থাকবো পাশে, মনে রেখো চিরদিন আমি যে তোমার। সানাই, বিয়ের সানাই বাজছে, ভালো, খুব ভালো, ওটা আমি বন্ধ করে দেব। আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম বা হালদার। আমি সালো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমার বুক থেকে ছিঁড়ে নিয়েছে ফুটন্ত গোলাপ। আমার রাতের পর রাত জাগা আর অন্যের সাথে খেল দেখাবে মেঘা। ও রাজ বিয়ের আসর হয়ে উঠবে বলির আসর। আমি ধীরে ধীরে ছড়িয়ে দেব আমার কালো হাত আর ভরিয়ে দেব বিষ বাতাস। তাই তো আমি এখানে হাজির করেছি টাটকা গোলাপ। এসো এসো জিনা এসো। ইয়েস টাইগার, মিস্টার রক্তিম হালদার, আমি তোমার কথা মতো হাজির। হট প্যাকেজ মিস জিনা। বিয়ে বাড়িতে নাচটা কিন্তু খুব জবরদস্ত হওয়া চাই। জিনা হে জিনা, আজ এমন ডান্স হবে যে তেজে আগুন লেগে যাবে। আগে যে তোমাকে চৌধুরী ভিলায় আগুন লাগাতে হবে মিস জিনা, তারপর তুমি স্টেজে আগুন লাগাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে রেডি হয়ে নাও। বড় বরযাত্রী এলে ঠিক সময় তুমি নাচ দেখাবে। ঠিক আছে, ওকে বাই। যেমন রূপ তেমন যৌবন, ডান্স পুরো 444, লাগলেই ফুল চার। হ্যালো মেঘা, তুই কোথায়? তাড়াতাড়ি বাড়ি চলে আয়, সৌভাগ্য বরযাত্রী নিয়ে চলে এসেছে। আরে হ্যাঁ রে মা, তাড়াতাড়ি আয়। ঠিক আছে রাখছি। এই যে রক্তিম, আপ্যায়ন আতিথেয়তার সমস্ত ব্যবস্থা রেডি তো? হ্যাঁ বাবু রেডি, মানে একেবারে পুরো দমেই রেডি। আরে তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে চলো ওদিকটা একটু দেখি। আরে এইসো এইসো। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন চলুন। আজ ফুল বাওয়াল হবে, খেলা হবে খেলা। না 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 না, বরযাত্রী সব যে যার জায়গায় বসে আছে, এবার জিনার ড্যান্স হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ মেঘা ও সৌভাগ্যের বিয়ের আসরে আপনাদের সামনে ডান্স পরিবেশন করতে আসছে গ্রামার কুইন, হট ডান্সার মিস জিনা প্রিভা। para 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 priva 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 para 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 दुनिया में लोगों को धोखा कभी हो जाता है। आंखों ही आंखों में यारों का देखो जाता है। लोगों को धोखा कभी हो जाता है। आंखों ही आंखों में यारों का देखो जाता है। जो भी आंखों कोई की बयान इधर भी आ कोई भी हो नहीं आ। बता बता बता
ও মাই ডার্লিং। ও নো নো নো, এত পড়াশোনা করে মেয়েটা এত কেয়ারলেস হবে তা আমি কখনো ভাবতে পারিনি। সেই কখন বিউটি পার্লারে গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। বাবু বাবু আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? হয়তো রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, হয়তো ট্রাফিক জ্যামে পড়েছে। মেঘা ঠিক সময় চলে আসবে। আচ্ছা ডাক্তার বাবু, তোমার মেয়ের নেটওয়ার্ক কি অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে কানেকশন আছে নাকি? বর এসে বরণ হয়ে বেদির ওপর বসে আছে, এদিকে কোণের দেখা নেই। আমার 5G নেটওয়ার্ক বলছে তোমার মেয়ে কোথায় পালিয়ে গেছে। এখন এসব কথা কেন বলছেন দিদি ভাই? এই জবা মহান্তি তার জিও, এয়ারটেল, ভোডা সব নেটওয়ার্কে সিম লাগিয়ে বলছে তোমার মেয়ে আর ফিরবে না। আরে রক্তিম, দাঁড়িয়ে আছো কোনো, যাও গিয়ে দেখো দেখো দেখো। হ্যাঁ বাবু, দেখছি দেখছি দেখছি। কি হয়েছে? কি লোকেরা কি সব বলা বলি করছে? না মানে সৌভাগ্য মেঘা বিউটি পার্লার গেছে, এখনো বাড়ি ফেরেনি তাই। আচ্ছা আচ্ছা বুঝেছি। আমি যা ভেবেছিলাম আমার অনুমান কিন্তু একদম ঠিক। কি ভেবেছিলে? এটা হচ্ছে আজকালকার স্টাইল, বড়লোক বাড়ির শিক্ষিত মেয়েদের লেটেস্ট কালচার। তার মানে তুই কি বলতে চাস? কিছু তুমি বুঝতে পারোনি? আগে মেকআপ করলে মেকআপ উঠে যাবে, তাই মডার্ন কালচারের ইয়াং জেনারেশনের মেয়েরা বড় আশা ঠিক আগেই পার্লারে যায়। আমি নিজে একজন মেয়ে হয়ে এখনকার মেয়েদের কারসাদি কি করে বুঝবো বল? বাবা বাবা, মেঘা এসে গেছে, বাবা মেঘা এসে গেছে। মেঘা এসে গেছে, তাকে আজ আমি। এই মেঘা, টাইম সম্পর্কে তোর কোনো জ্ঞান নেই? ডাক্তার বাবু, মেঘামাকে এখন কিছু বলার অধিকার তোমার নেই। মেঘামা এখন সৌভাগ্যের হবু বউ, মানে আমাদের বাড়ির বউমা, আর আমি হচ্ছি ওর পিসি শাশুড়ি। অতএব মেঘামাকে কিছু বলার অধিকার তোমার নেই। আয় মেঘা, আয় ভেতরে চল মা। বাবা, বাবা আমার বিয়ে হয়ে গেছে বাবা। মেঘা, মেঘা আমি তোমার বর, আমি এখানে দাঁড়িয়ে আছি, তবে তোমার বিয়েটা কার সঙ্গে হলো? আমার বরের ঠিকানা বদলে গেছে সৌভাগ্য। আমার বর তুমি নাও, আমার বর হচ্ছে আবির ব্যানার্জি। আরে তুই সেই আমাদের গ্রামে হ্যান্ডিক্যাপ শিশিরের ভাই না? ডাইরেক্ট এসে একেবারে সফটওয়্যারে হাত দিয়ে দিলি। কিন্তু আমার জীবনটা যে ছিন্ন ভিন্ন হয়ে গেল পিসি। এখন যে আমার এই ভালোবাসার ডেড বডিটাকে পোস্টমর্টম করতে হবে। চলো পিসি চলো, বিয়ের বরযাত্র আজ বর্বর হয়ে গেল। এই সৌভাগ্য যেও না, আমার কথাটা শোনো। কি শোনাবে ডাক্তার বাবু? বলে কি শোনাবে? কপাল গুনে এমন মেয়ে রেখেছেন যে সব নেটওয়ার্কে সিম লাগে ফেসবুক হোয়াটসঅ্যাপ করলো, আর আমার সৌভাগ্যের কপালে দুর্ভাগ্যের লেখাটা জল জল করে উঠলো। ছি ছি ডাক্তার বাবু, ছি। সৌভাগ্য চলে আয়। কি বলবেন ডাক্তার বাবু, কি বলবেন? আপনার শিক্ষিতা মেয়ে অন্য এক ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে গেল, আর আমি শিশুপাল হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আপনি বলতে পারেন আমি আমার আত্মীয় স্বজনদের কাছে কি জবাব দেব? সৌভাগ্য, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে, জীবনের যা কিছু সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে, জীবনের যা কিছু চাওয়া ভুলির সাগরে গেল ভেসে। মেঘা, বাবা। এই ভদ্রলোকের সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? 3 বছরের। 3 আর 30-এর মধ্যে বড় সংখ্যাটা কত? বাবা। আমি জিজ্ঞেস করছি, 3 আর 30-এর মধ্যে বড় সংখ্যাটা কত? তাড়াতাড়ি উত্তর দে। 30। আমি যদি বলি 3, সেটা ঠিক না ভুল? বাবা। ভুল করলে কি পেতে হয়? আমার কথাটা শুনতে পাচ্ছিস না? শাস্তি। Yes! শাস্তি, না বাবু, শাস্তি। বাবু না। বাবা শুনে যাও, বাবা আমার কথাটা শুনে যাও। এই মেঘা, তুই এখান থেকে পালিয়ে যা। বাবা মনে প্রচুর আঘাত পেয়েছে, রাগের মাথায় কখন কি করে বসবে কেউ কিছু বলতে পারবে না। দাদা। এ ভাই, মেঘাকে নিয়ে পালিয়ে যাও। এই পিস্তলের গুলি দিয়ে বসন্ত চৌধুরী, তোর জীবনে কাল বৈশাখী আমি আনবে রে শয়তান। বাবু না, আপনি এরকম করবেন না। মেঘা আপনার মেয়ে। মরে যা। তুমি আমাকে ছেড়ে দাও রক্তিম, যে আমার মান সম্মান পথের ধুলোয় মিশিয়ে দিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা, এতদিন ডাক্তারি করে এই হাত দিয়ে আমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছি, আজ এই হাত দিয়ে আমি আমার মেয়ের জীবনটা কেড়ে নেব। বাবা তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আর আমার
পাগলামির জন্য সবার আগে শাস্তি পাবে। না বাবা না, আমার আবিরের কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার, তুমি আমাকে গুলি করো। নাহলে পিস্তলের সব কটা বলে তোর মুখটাকে ঝাঁঝরা করে দেবে রে শয়তানি। না স্যার, আপনি আমাকে গুলি করুন, এসব কিছুর জন্য তাই আমি, আপনি আমাকে গুলি করুন স্যার, করুন গুলি। আমার আবিরের কোনো দোষ নেই, সব দোষ আমার, তুমি আমাকে গুলি করো। ওরে না, সব দোষ তো আমার। আবার প্রথম দোষ তোকে পাগলের মতো ভালোবাসা, দ্বিতীয় দোষ তোকে অন্ধের মতো বিশ্বাস করা, আর তৃতীয় দোষ তোর মা মারা যাওয়ার পর তোকে গলা টিপে না মেরে ফেলা। জন্মের পর তুই তোর মাকে খেয়েছিস, তুই একটা অলক্ষী, একটা ডাইনি। মেয়ে হওয়ার খুশিতে একদিন সবাইকে ডেকে ডেকে আমি মিষ্টি খাইয়েছিলাম, সবাইকে ডেকে ডেকে বলেছিলাম, দেখো গো সবাই দেখো, সবাই দেখো আমার নাম মেয়ে হয়েছে, মেয়ে আমার ঘরে লক্ষ্মী এসেছে। বাবা হওয়ার খুব প্রতিদান দিলি রে, খুব প্রতিদান দিলি। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি। কি কথা রক্তিম? ভুল করা তো ছোটদের কাজ, আর ক্ষমা করা বড়দের কর্তব্য। রক্তিম, বাবা, বর তো ফিরে চলে গেছে, বেদি তৈরি হয়ে আছে, তবে এই বেদিতে যদি মেঘার বিয়েটা আমার সঙ্গে দিতে আমারে আমিরের সঙ্গে, এরা যখন এত দূর এগিয়ে গেছে। মুখ সামলে কথা বলবে রক্তিম। না বাবা না, আমার স্বপ্নকে তুমি ভেঙে দিও না গো বাবা, গোতরি মাকা আবিরকে তুমি রক্তে রাঙিয়ে দিও না। এই বেদিরা যে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, ওটা কি তাহলে খালি পড়ে থাকবে? না, বেদি খালি থাকবে না, ব্রাহ্মণও ফিরে যাবে না। সেই বেদিতে ধুতি পরে নামা বলি গায়ে দিয়ে আমি বসবো, তবে কন্যাদান করার জন্য নয়, আমার বেঁচে থাকা মেয়েটার নামে পিণ্ডদান করার জন্য। ব্রাহ্মণ বিয়ের মন্ত্র বলবে না, বলবে সাধ্যের মন্ত্র। না স্যার, আপনাকে তেমন কিছু করতে হবে না, আপনি কেনই তো পাপ করবেন, বরং সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমি আমার কাজে প্রায়শ্চিত্ত করি। মেঘাকে আপনার কাছে রেখে আমি আমার স্থায় চলে যাব। আর আমাদের বিয়েটা একটা বাড়ি ঘর ভেবে ভেঙে দাও, আমাদের 3 বছরের সম্পর্ক অতীতের স্মৃতি ভেবে মুছে দাও, আমাকে তো কথা প্রতিশ্রুতি, একটা প্রতারকের প্রতারণা বলে ছেড়ে ফেলে দাও। আর আমাদের এই ভালোবাসা। এত কিছু ঘটনা দেখার পর, শোনার পর, ওই ভালোবাসা শব্দটা উচ্চারণ করতে তোমার ভয় করছে না মেঘা? আমি তোমাকে আগেই বলেছিলাম মেঘা, তোমাদের বড় লোকদের জীবন কাঁচের করে ফুলদানিতে সাজিয়ে রাখা প্লাস্টিক গোলাপের মতো উপভোগ করা যায়, কিন্তু গন্ধ পাওয়া যায় না। এখানে ভালোবাসার কোনো মূল্যই থাকে না। তার মানে তুমি ওইরকম একটা নকল গোলাপ হয়ে তুমি থেকো না মেঘা। মৌমাছি, প্রজাপতি আসল ফুলের গন্ধে ছুটে আসবে বলে কেউ যদি সেই ফুলটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে, তাহলে সেই ফুলটা নষ্ট হয়ে যাবে। তুমি তুমি তোমার বাবার সুনামে হয়ে থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো। না, আবির 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 যেতে দেব না আমি। আমাকে ছাড়ো। আমি তোমাকে যেতে দেব না। মেঘা, আমাকে দেব ছাড়ো না। বলছে। এই, আবির দাঁড়াও। দাঁড়াও আবির, দাঁড়াও আবির, দাঁড়াও আবির, দাঁড়াও আবির। যাবার আগে তুমি তোমার মেঘার মরা মুখটা দেখিয়েছে। চলো চলো মেঘা, চলো আমরা আমার ঘরে ফিরে যাই। চলো, এসো। চলো আমি, চলো আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, আমাকে তুমি তোমার ঘরে নিয়ে চলো। চলো এসো। শোন মেঘা, ওই যেমন আজ আমার মান সম্মান ভালোবাসা পিতৃত্বের সম্পর্ককে লাথি মেরে চলে যাচ্ছিস,
তেমনি তুইও শান্তিতে থাকতে পারবি না। চলে যাবি তো, চলে যাবে তোর সংসার, চলে পুড়ে ছাই হয়ে যাবে তোর এই প্রেম আর ফুটপাতের ভালোবাসা। না! আমাকে তুই বাবা বলে ডাকবি না। যদি কোনোদিন আমার মৃত্যুর খবর পাস, আমাকে দেখতেও আসবি না, কারণ তোর হাতে আগুন নিয়ে আমি স্বর্গ যাত্রা করতে চাই না। বাবু কথা শুনুন স্যার। চাই না, চাই না, চাই না। এ মেঘা, মেঘা চলো চলো আমরা আমার ঘরে ফিরে যাই, চলো এসো এসো মেঘা এসো। ভালো থাকিস বোন, সুখে থাকিস, সুখে থাকিস। ক্ষণিকের ঝড়ে আমাদের সোনার সংসারটা শেষ হয়ে গেল রক্তিমদা। দিগন্ত বাবু, আমাদের সোনার সংসারটা ছারখার হয়ে গেল রক্তিমদা। দিগন্ত বাবু, ছারখার হয়ে দিগন্ত বাবু। সবেই তো শুরু। আমার প্রেমকে প্রত্যাখ্যান করে মেঘা নিজের বিপদ নিজে ডেকে আনবে। আমি শালা মহাভারতের শকুনি হয়ে একের পর এক দান ফেলে পাণ্ডবদের মতো তোর বংশকে আমি ধ্বংস করে দেব। আর তখন সবাই মনে রাখবে আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি চলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সাবধান, কেউ যেন টের না পায় আমি আসল শয়তান। আমার শয়তানির এক একটা অস্ত্র দিয়ে চৌধুরী সাম্রাজ্যের রাজপ্রাসাদে আমি আগুন জ্বেলে দেব। আর আমি রোম সম্রাট নিরো হয়ে সেই জ্বলন্ত অট্টালিকায় বাঁশি বাজাবো, বাঁশি। মা আমার না বড় ভয় করতে, মা বড় ভয় করতে। কেন বাবা ভয় করছে কেন? ভয় করছে কেন? তুমি তো জানো মা, একটা বড়লোক ঘরের মেয়ে একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করলে তার যে ভয়ঙ্কর কি পরিণতি হয় তুমি নিশ্চয়ই জানো মা। আরে বাবা, ঘটনা যখন ঘটেই গেছে তখন আর কি করবে বাবা? আমি বোমা মেলে সবাইকে উলিয়ে দেবো। আমি হাবা গোবা প্রতিবন্ধী মানুষ বলে আমার বুদ্ধি কতাল কোনো দাম নেই। শিশির বাবা আমার মাগো, কত আতা করে দিলাম, কত স্বপ্ন দেখে দিলাম, আমার তো জীবনে বিয়ে হবে না, ভাইটা ধুমধাম করে বিয়ে দেব, কত আনন্দ করবো। নিজে না খেয়ে ভাইটাকে খাইয়েছি, নিজে ছেঁড়া জামা প্যান্ট পরিয়ে ভাইটাকে নতুন নতুন জামা প্যান্ট কিনে দিয়েছি, নিজের প্রতিবন্ধীর ভাতার টাকায় ভাইটাকে পলিয়েছি। এটাই কি তার প্রতিদান? আচ্ছা মা তুমি বলো তো, আমাদের ভালোবাসা কি ওর কাছে কম হলো যে মনে মনে ওই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে ফেললো? তুই কেন এত রাগ করছিস? এসব ঘটনা আজকাল তো হামেশাই হচ্ছে। কি আমার প্রেম লে একেবারে থবো নেবই তাকির প্রেম। ভালোবেসে বিয়ে করলো তো করলো, বউ
দিন পর্যন্ত বাড়ি আর তার নাম নেই। ও কি ঘরদামাই হয়ে থেকে গেল নাকি? হ্যাঁ, ঘর জামাই থাকবে কেন? ঘর জামাই থাকবে কেন? লুকিয়ে বিয়ে করেছে, তাই তোর ভয়ে আসতে চাইছিল না। আমি বুঝিয়ে বলতে আসতে রাজি হয়েছে। বিয়ে করলে একেবারে দেশ উদ্ধার করে ফেলেছে। আজকালকার ছেলে মেয়েদের হাতে মোবাইল এসে যাওয়ায় তাদের বিয়ে নিয়ে আর বাড়ির লোকেদের ভাবতে হয় না, নিজেদের বিয়ে ঠিক করে ফেলে। ওরে! আমি মা হয়ে যদি ছোট ছেলেটাকে ক্ষমা করতে পারি, তাহলে তুই দাদা হয়ে তোর ছোট ভাইটাকে ক্ষমা করতে পারবি না? আমি বুঝতে পেরেছি মা, তোমাকে থাওয়াত পেয়েই ও এই বিয়েটা করেছে। সাহস ছিল বলেই তো তোর বাবা মারা যাবার পর তোদের দু ভাইকে আমি কত কষ্ট করে বড় করে তুলেছি। তোরা দু ভাই যাওয়া দু নয়ন, কোনো মা কি পারবে তার একটা নয়নকে উপড়ে ফেলে দিতে? মাগো, তোমার দুটো চোখে যদি একটা তোকে থানি পড়ে, তাহলে তো ডাক্তার দেখে থানি অপারেশন করতে হবে মা, না হলে চোখটা নষ্ট হয়ে যাবে। দাদা, এতে গেতে মহাপুরুষ দালা, ওইখান দালা, একদম ভেতরে আসবি না। তুই থাম তো, ওখানে দাঁড়িয়ে থাকলে লোকে বলবে কি? বলার মতো কাজ করলে সবাই বলবে। ও কি বলে কই আমাদের বিয়ে করছিল নাকি? আসলে দাদা বিয়েটা এমন হঠাৎ করে হয়ে গেল না, তোমাদের খবরটাই দিতে পারিনি। দাদা, আমাদের বরণ করে ঘরে তুলে নেবেন না? আমরা যদি এইভাবে দাঁড়িয়ে থাকি লোকে কি বলবে? জানি আমরা ভুল করেছি, ভুলে যেমন সাজা আছে তেমনি আবার ক্ষমাও আছে। আমি আপনার আদর্শের কাছে মাথা নত করে বলছি দাদা, যে দেশে জুতো বিক্রি হয় শিরুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, দুর্নীতিবাজ থাকে 5 তলায়, আর আপনার মতো আদর্শবান ব্যক্তি থাকে এই গাছতলায়। তাই সেই শিব মন্দিরে আমাকে একটু জায়গা দিন দাদা, আমাকে একটু জায়গা দিন। থুকনো কথায় তীরে ভিজবে না, তবু আমি বলছি না না না। তোর ইচ্ছে মতো এ বাড়িতে হ্যাঁ না হবে। হ্যাঁ, আমার ইচ্ছা আমার বৌদি এভাবে ঘরে ঢুকতে পারে না। ঘরে ঢোকার আগে ওকে বরণ করা উচিত। কি রে দাদা, আমি ঠিক বলিনি? হ্যাঁ, আমার বোন তো ঠিক। এই বোন, দাদা বলন করবি দা, বলন করবি দা। এই তো আমি বরণ ডালা নিয়ে চলে এসেছি। ও মামা নাও, বৌদিকে তাড়াতাড়ি বরণ করে ঘরে ঢোকাও। ওরে না, না, আমি যে বিধবা, বিধবাকে কখনো বরণ করতে নেই মা। তুই বরণ করে রে, তুই। হ্যাঁ বোনদা, বলন কর, বলন কর। আমি জানি তুমি কোটিপতি বসন্ত চৌধুরী একমাত্র আদরের মেয়ে। আমাদের গরিবের ঘরে কেমন ভাবে দিন অতিবাহিত করবে সেটাই ভাবছো, তাই না? না গো না, ও কথা নয়। বাপের বাড়ি মার্বেল পাথরের উঠোনের থেকে শ্বশুর বাড়ি মাটির উঠোনে ধুলো করা কত সুন্দর, তা গ্রাম বাংলার প্রতিটা নারী জানে। আবির, টাকার বিছানায় শুয়ে শান্তির ঘুম আসে না। ভাঙা চালা ঘরে দিন আনা দিন খাও মানুষদের মাটির দালানে ছেঁড়া মাদুরখানা পাতে কত শান্তিতে যে ঘুমায় একমাত্র তারাই জানে। আবির, তুমি দেখে নিও, আমি এখানে ঠিক শান্তি সুখ খুঁজে নেবো, ঠিক শান্তি সুখ। মেঘা, তুমি সত্যি বলছো মেঘা? সত্যি সত্যি আমাদের গরিবের ঘরে শান্তিতে সুখে প্রদীপ জ্বালাতে পারবে? পারবো আবির, আমি পারবো। স্বামী, ভাসুর, ননদ, শাশুড়ি এদের সেবা করে আমি যে সুখের পায়রা উড়াতে চাই, আমি যে গ্রাম বাংলার বধূ হতে চাই। আমি তোমাকে বেধন্য হয়েছি, তোমাকে শাখা সুন্দরের মর্যাদা দিয়ে তোমার আঁচলের তলায় আমি হারিয়ে যেতে চাই। আমি শাখা সিন্ধু নিয়ে তোমার কোলে মরতে চাই আবির, আমি তোমার কোলে মরতে চাই। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই কথা বলো, তোমার ফোন কথা বলো। আমার আবার কি করবে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি জিজ্ঞাসা করছি আপনি কে বলছেন? উত্তর দিচ্ছেন না কেন? চুপ করে আছেন কেন? আবির, আমার বাবার হাড়ে টাকা হয়ে গেছে। আবির, সেগুলো হাসপাতালে ভর্তি আছে, আমাকে এখনই যেতে হবে, এক্ষুনি। চলো আবির, চলো তাড়াতাড়ি। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবা কি বলেছিল মনে নেই? তার হার্ট অ্যাটাক হয়েছে, তার কন্ডিশন ভালো নয়। এই মুহূর্তে যদি আমাকে তোকে সামনে দেখতে পাই না, মেঘা আমার ভীষণ ভয় করছে। মেঘা প্লিজ প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। তার তুমি কাজ করো, আমি মা দাদা মিষ্টিকে টাকা দিচ্ছি, ওদের সঙ্গে নিয়ে তাদের চলে। তাই করো, কুইক কুইক আবির, দাদা মিষ্টি, তুমি তাড়াতাড়ি এসো। কি হইতে ভাই, কি হইতে? দাদা, মাগো, আমার বাবার হাড়ে টাকা হয়ে গেছে। বৌমা, সেগুলো হাসপাতালে ভর্তি আছে, আমাকে
আমি বৌমা তো ঠিক কথা বলেছে, যা যা বৌমাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি যা। দাদা আমার ভীষণ ভয় করছে, মিষ্টি যদি আমার সঙ্গে যায়। চিন্তা করো না বৌদি, আমরা সবাই তোমার সঙ্গে যাব। উনি আমাদের দেখলে রাগ হবেন, সব ভুলে যাবেন। চলো বৌদি। মিতি কথা বলে আর সময় নষ্ট করিস না, চল চল আমার সব। এই আবি চল ভাই, চল দাদা তোমরা এগিয়ে যাও, আমি ঘরে তালা বন্ধ করে আসছি। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। সাবধানে যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে। ও শিট, ও শিট, ও শিট, ও শিট। এই সময় এসব হচ্ছিল। ও ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম ঠাকুর যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন কেন ঠাকুরকে? কে আপনি? শুনতে পাচ্ছেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে আপনি? তুমি আবির ব্যানার্জি, তোমার দাদা বিকলাঙ্গ শিশির ব্যানার্জি। তোমার বোন মিষ্টি, তুমি একজনকে সদ্য বিয়ে করেছো, তার নাম মেঘা চৌধুরী। তার বাবা ডক্টর বসন্ত চৌধুরী, আগে সরকারি ডাক্তার ছিলেন, এখন মেঘা নার্সিং হোমের মালিক। 4 দিন হলো তোমার বিয়ে হয়েছে, আজ তোমার 4th নাইট, মানে চতুর্থী। ননসেন্স, এসব কথা তুমি জানলে কি করে? কে তুমি? যে নিজের ইচ্ছায় মরে, নিজের ইচ্ছায় বাঁচে, এই ঈশ্বরের নির্দেশহীন কানুন সংবিধানের ঊর্ধ্বে আমি সত্য যুগের দেবর্ষি নারদ, ত্রেতা যুগের অহংকারী রাবণ, দ্রাপর যুগের ত্রাস কংস, আর কলিতে রক্ত নিয়ে খেলি, তাই আবার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি চলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। তুমি এখানে দেখো, বাবার শরীর খারাপ শুনে সবাই নার্সিং হোমে গেছে, এই মতো অবস্থায় তুমি সেখানে না গিয়ে এখানে এসে এসব কথা বলা মানেটা কি? কি বলতে চাও তুমি? ডক্টরের হাতে থাকতো মিথ্যা। মিথ্যা? তোর বইয়ের কাছে ফোন আসাটা মিথ্যা। মিথ্যা কিন্তু সবার উপরে তোর মরাটা কিন্তু সত্যি। চিৎকার করলে আমার চোখ দিয়ে আগুন ঝরে। যখন হিংস্র বাঘের মুখ থেকে হরিণকে শিকার করে এনেছিলিস এই শালা, তখন তোর মনে ছিল না প্রবণ হয়ে চাঁদ ধরতে চাস কি করে? তুই আমার রাস্তার কাঁটা হয়েছিস কাঁটা, আর আমি তোকে বাঁচিয়ে রাখবো না। বন্ধু রক্তিম, সাবধানে যাস বন্ধু। ফিনিশ, আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি চলো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে তুলে যাব শ্মশান ঘাটে, হেলে তুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, হেলে তুলে যাব শ্মশান ঘাটে, তুলে যাব শ্মশান ঘাটে।
এই বডিটাকে দিয়ে শুরু করব আমার পাশার নতুন দাগ। তাই এই বডিটা আমি এই ঘরের মধ্যেই জ্বালিয়ে দিলাম। আমি তোমরা ঘর থেকে বেরিয়ে এসো, তোমাদের ঘরটা দাও দাও করে জ্বলছে। ও দাদারা, ও ভাইরা, আমার মেয়ে জামাইকে বাঁচান, আমার মেয়ে জামাইকে বাঁচান। মেঘা! আজ আমার জীবনের শেষ সম্বলটুকু জ্বলে পুড়ে ছাই হয়ে সব পুড়ে শেষ হয়ে গেল। এই পোড়া বডিটা কার বাবু? শুনতে পাচ্ছেন? এই পোড়া বডিটা কার? বাবা, আমার আবি তো ঘরের ভিতরে ছিল, তাহলে ডেড বডিটা কার? চুপ করে দাঁড়িয়ে থাকো না বাবা, বলো বাবা, বলো এই ডেড বডিটা কার? এই ডেড বডিটা হলো আবির। আমি আসার আগে ঘরে আগুন লেগেছিল আর ঘরটা দাও দাও করে জ্বলছিল, আর তারপর আমার স্বামী অল্প বয়সে মারা যাবার পর আমার বাচ্চাদের মানুষ করার জন্য আমি লোকের বাড়িতে কাজের মাসির কাজ করেছি, পঞ্চায়েতে জব কার্ডের কাজ করেছি, স্কুলে মিড ডে মিলের রান্না করেছি। তবু আমার সন্তানদের আমি অভাব বুঝতে দিইনি। আমার বড় ছেলেটা বিকলাঙ্গ, তাই ভেবেছিলাম ছোট ছেলেটাই সংসারের বোঝাটা মাথায় নেবে, কিন্তু বোধনের আগেই সব বিসর্জন হয়ে গেল। বাবু, খোঁড়া পায়ে ভাইটাকে কাঁধে নিয়ে আমি গ্রামে গ্রামে মেলা দেখতে দিতাম, যাত্রা শুনতে দিতাম। ভাই বলতো, দাদা আমি বড় হলে আমি তোমাকে কাঁধে নিয়ে মেলা দেখাতে নিয়ে যাবো, যাত্রা ছোঁয়াতে নিয়ে যাব। কারণ তুমি তো খোঁড়া, মনে কষ্ট করো না, আমি হব তোমার থারা জীবনের তাত্তু ঘোড়া। জানেন বাবু, জানেন আমার শরীর খারাপ করলে ভাইটা ঈদ খুলে দিত না, সারা দিন আমার পাথে বোথে আমার সেবা করতো। ভাগ্যের কি পলিহাস, যার কাঁধে তেপে আমাকে থতানে দিতে হতো, আজ আমার কাঁধে তেপে তাকে থতানে নিয়ে দিত। না না, এই অসম্ভব, এ কি তুতে এই সম্ভব না। আমার ছোট দাদা বাড়ির পেছনে কাঁঠাল গাছে দিনে 3 বার জল দিত। কিছু বললে বলতো, গাছে জল দিলে গাছ বড় হবে, কাঁঠাল হবে। তোর যখন বিয়ে হবে তোর শ্বশুর বাড়িতে আমি কাঁঠাল নিয়ে যাব। কিন্তু গাছটা বড় হওয়ার আগে আমার দাদাটা চলে গেল বৌদি, আমার দাদাটা মরে গেল বৌদি, মরে। না মিষ্টি না, তোমার দাদা মরেনি, তোমার দাদা মরেনি, তোমার দাদাকে মেরে ফেলা হয়েছে। কে বলে? কে বলে রেখা? কে বলে আমার আবিরকে মার্ডার করা হয়েছে? কে মেরেছে? কে সেই শয়তান? তুমি তার নামটা বলো, আমি তার টুটি টিপে রক্ত খাবো। বলো বৌমা বলো, সেই নামটা তুমি একবার বলো বৌদি, শয়তানটার নাম তুমি বলো, চুপ করে থেকো না বৌদি, বলো। বল মেঘা কে সে? তুমি সেই লোক। অহংকার মানুষকে পতন করে দেয় শুনেছিলাম, কিন্তু এইভাবে অমানুষ করে দেয় আমি কখনো ভাবিনি। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয় অনুভব করেছিলাম, কিন্তু এইভাবে ঘাতক করে দেয় আমি কখনো দেখিনি। এই মেঘা, কাকে তুই কি বলছিস রে মা? ওরে আমি তোর বাবা রে, বাবা। তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও।
ছোটবেলায় মাকে হারিয়েছি, মাতৃস্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছি, কিন্তু তুমি সারা জীবন টাকার পেছনে ছুটে চলে আর সেমনে পড়েছো, কোনো তৃষ্ণ দিয়ে মাতৃস্নেহের অভাবটা তুমি কোনোদিন ডাকতে পারোনি। তাহলে তুমি কিসের বাবা? নিজের মেয়েকে স্নেহ ভালোবাসা দিতে পারোনি বলে নিজের মেয়ের চিরন্তন ভালোবাসাকে তুমি হত্যা করলে। না হলে আমার বাবা। এই মেঘা চুপ কর রে মা, চুপ কর। চকলেটের বোমের পাতিলে যখন আগুন ধরেছে তখন তো বাস্ট হবে। আমার মাথা গরম হলে আমি কাউকে ছাড়ি না, সে বাপ হোক কিংবা বোনের বাঘ হোক। এই মেঘা, তোর পায়ের জুতোটা খুলে আমাকে মার রে মার। ওরে আমি যে তোর বিয়েতে বাধা দিয়েছিলাম, অবিশ্বাসের ছুরি দিয়ে তুই আমাকে আঘাত কর, আঘাত মার রে মেঘা মার। কেন বাবা তুমি আমার আমিরকে পুড়িয়ে মারলে? কেন বা সংসারটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে? কেন মিথ্যা হাঁটাটাকে নাটক করে আমাদের সবাইকে ডেকে নিয়ে এসে একা পেয়ে তুমি আমিরকে পুড়িয়ে মারলে? কেন বাবা? আপনি না বৌদির বাবা, আপনার না হার্ট অ্যাটাক হয়েছিল, আপনি না হসপিটালে ভর্তি ছিলেন। এই আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আমি হাসপাতালে ভর্তি ছিলাম, এই কথা আপনাদের কে বলেছে? তাহলে আপনার নাম করে ফোন করলো কে? আরে আমিও তো সেই একটা কথাই বলছি। কে একজন আমাকে ফোন করে বললো মেঘার ভীষণ শরীর খারাপ, এই ঘরের ঠিকানা দিল বাবার মন। সহ্য করতে পারিনি, তাই তো গভীর রাতে লুকিয়ে এসেছিলাম আমার মেয়েটাকে দেখার জন্য। এখানে এসে মিথ্যে কথা, এই সব তোমার নাটক, সব তোমার অভিনয়, সব তোমার অভিনয়। দাদা দাদা, এই লোকটা মিথ্যে কথা বলছে। মিষ্টি, এই লোকটা মিথ্যে কথা বলছে। ও মা 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 মা, এই লোকটা মিথ্যে কথা বলছে। এই একজন মিথ্যেবাদী, মিথ্যেবাদী। না রে মা, আমি মিথ্যা কথা বলছি না রে মা, তুই আমাকে বিশ্বাস কর মা, আমাকে তুই বিশ্বাস কর। বিশ্বাস তোমাকে? বিশ্বাস ছোট্ট একটা শব্দ, পড়তে কয়েক সেকেন্ড লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায়। ডাক্তার বসন্ত চৌধুরী। আসলে দোষী তো আমি গো বাবা। আমি আমার আবিরকে বিয়ে করার জন্য জেদ ধরেছিলাম। আমি তোমার মান সমান সব মাটিতে মিশিয়ে দিয়েছিলাম না বাবা? আমার আবিরকে যখন পুড়িয়ে মেলে তখন আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো কেন? আমাকে তুমি পুড়িয়ে মেরে দাও না গো বাবা। এই মেঘা, কাকে তুই কি বলছিস রে মা? ওরে আমি তোর বাবা রে বাবা, আমি একজন কসাই নয় রে মা, আমিও তো রক্তে মাংসের মানুষ রে মা, রক্তে মাংসের মানুষ। খবরদার, খবরদার, এই মারার করে হাতে তুমি আমাকে একদম চোবে না, আমাকে তুমি একদম চোবে না। চৌধুরী সাহেব, আপনি মানুষ না। মানুষ হলে এমন কাজ করতে আপনার হাত কাঁপতো। এক অভাগিনী মায়ের কোল আপনি খালি করে দিলেন। আপনার মেয়ে ঘর ছেড়ে চলে এসেছিল বলে আপনি আমাদের ঘরটা পুড়িয়ে ছাই করে দিলেন, আমাদের গাছতলায় পাঠিয়ে দিলেন। কেন এখানে এখনো দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। দালান বাবু দালান, দাওয়ার আগে এই ল্যাংড়া শিশিরের ছোট্ট একটা কথা শুনে যান। গরিবের চোখের জল 7 সমুদ্র জলের চেয়ে ভয়ঙ্কর, তার ক্রোধ 100 সূর্যের চেয়ে প্রখর, এক সন্তান হারা মায়ের দীর্ঘশ্বাস বিষধর নাগের চেয়েও আরো বিষাক্ত। যে বোন তার দাদাকে অন্ধের মতো ভালোবাসতো, সেই বোনের অভিশাপ আগ্নেয়গিরি চেয়ে বেশি উত্তপ্ত। এক বিধবা নারীর বুকের হাহাকার হিমালয় পর্বতের চেয়েও আরো ভারী। ভাবুন বাবু ভাবুন, এত ভার আপনি বহন করবেন কি করে? এত অভিতাপ আপনি থদ্দ করবেন কি করে? না না
তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে তোমরা বিশ্বাস। দাঁড়াও বাবা, নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপটা যখন লিখে দিয়ে গেছো, তখন জবনিকার ক্যাপশনটাও লিখে দিয়ে যাও বাবা। আমার স্বামীকে তো তুমি পুড়িয়ে মারলে, আমার সংসারটা তো তুমি ভেঙে চুরমার করে দিলে। তারা দেরি করছো কেন? আর দেরি করছো কেন? আমাকে তুমি বিধবা বানিয়ে দাও। ভেঙে ফেলো আমার হাতের শাখা, মুছে দাও আমার সিঁথির সিঁদুর। এই মেঘা, এইসব তুই কি বলছিস রে মা? ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন আমার ভাসু ঠাকুর, ননদ, শাশুড়ি মা, এদের তো একটা হৃদয় আছে, মন আছে। এরা তো পারবে না। তোমার মতো কষাই একমাত্র পারবে আমাকে বিধবা সাজাতে। দাঁড়িয়ে আছো কেন বাবা? আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও না গো বাবা। আমাকে তুমি বিধবা। না, এ আমি কিছুতেই পারবো না রে মা, কিছুতেই না, কিছুতেই না। পারতে তোমাকে হবেই বাবা, পারতে তোমাকে হবেই। আর তা যদি না পারো, তাহলে এই ঘর থেকে একটা নয়, দুটো ডেড বডি তুমি দেখতে পাবে। তুমি আমার মরা মুখ দেখবে। দাও বাবা, দাও আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও বাবা। ভেঙে ফেলো আমার হাতের শাখা, মুছে দাও আমার সিঁথির সিঁদুর। দাঁড়িয়ে আছো কেন? দাও বাবা। না বাবু, না না বাবু। হাতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। হাসতে গিয়ে কাঁদি কেনে, কেন তুমি আমার স্বামীকে পুড়িয়ে মারলে বাবা? ভালোবাসার আদালতে সাজিলাম এই বুঝি তোর মনের কথা বলিয়া ও মনে করে লোকে এক তারা দাস বাউলা ভোলা কি হলো বৌমা, তুমি এখনো এখানে বসে থাকলে কেন? যাও, তুই তোর বাবার সঙ্গে এ বাড়ি থেকে তোলে দাও। তুমি কি বলছো দাদা? তুই চুপ কর, আমি তা বলতি সব ঠিক বলতি। ওকে কোথায় তাড়িয়ে দিচ্ছিস? ওর বাবাকে কি বলে বিদায় করলো শুনলি না? ওর এখন আশা ভরসা কে হবে? মাগো, আমার ভাইটা যখন মরে গেল, তখন আমার আথা ভরতার নৌকোটাও ডুবে গেল। এখন কারে নৌকো ভাতবে আর কারে নৌকো ডুববে, তাতে আমার কি এসে যায় মা? আমার কি এসে যায়? না দাদা না, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে না গো দাদা। আমি এসেছিলাম এ করে বউ হয়ে, থাকবো আমি চাকরানি হয়ে। আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে না গো দাদা, আমাকে তাড়িয়ে দেবে না, আমাকে মা তুমি একটু দাদাকে বুঝিয়ে বলো না গো, আমাকে যেন ঘর থেকে তাড়িয়ে দেবে। বলো না মা, আমি তোমার পায়ে ওকে তাড়াস না চিঠি, ওকে তাড়াস না। কারণ স্বামীর করছে মেয়েদের কাছে স্বর্গ। এক অসহায় নারীর মুখের দিকে তাকিয়ে তুই কি ওর ব্যথাটা বুঝতে পারছিস না? ওর প্রতি তোর কি একটু দয়া হচ্ছে না? দয়া না মা, না দয়া হচ্ছে না, বললাম ভয় হচ্ছে, ভয়। কারণ ওই মেয়েটা যে ওতে না, ও যে খুঁজছে ঠিক, ও যে আজ আমার ভাইয়ের ঠিকানা হারিয়ে দিল। ও তো আমার মতো একটা মেয়ে দাদা। ও যদি আজ তোমার বোন হতো, পারতে পারতে দাদা ওকে
চুপ কর। আমি যা করেছি সব ঠিক করেছি। ওর জন্য আমার ভাইটা মরে গেল, আমার ঘরটা পুরো ঠাই হয়ে গেল। ও একটা অলক্ষী, ও একটা অপায়া। এই অপায়া অলক্ষীর মুখ আমি আমার সংসারে দেখতে চাই না। দাও বৌমা দাও, এ বাড়ি থেকে তোলে দাও। দাদা বৌমা, আমি তোমার ভাতু, বয়সে বড়, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তোমার মরা থামির দিব্যি চলে যা। সততায়া হারিয়ে গেছে, মানবতা তোলে দাও, তোলে দাও বৌমা, তোলে দাও। মেয়েটাই অচেনা হচ্ছে ঠিকানা, মেয়েটাই অচেনা হচ্ছে ঠিকানা। তোলে দাও, তোলে দাও বৌমা, তোলে দাও, তোলে দাও। হারিয়ে গেছে, বোবা হয়ে গেছে চেতনা, মানবতা ময়দানে দেখো মেয়েটাই অচেনা হচ্ছে ঠিকানা, মেয়েটাই অচেনা তোলে দাও, তোলে দাও বৌমা, তোলে দাও, তোলে দাও। মেয়েটাই অচেনা হচ্ছে ঠিকানা, মেয়েটাই অচেনা তোলে দাও, তোলে দাও বৌমা, তোলে দাও। হচ্ছে ঠিকানা, হচ্ছে ঠিকানা। ওরে নিষ্ঠুর! একবার চিন্তা করে দেখলি না মেয়েটা যাবে কোথায়? ওকে তুমি এত বড় শাস্তি দিতে পারলে দাদা? মা, মিষ্টি, তোমরা আমায় ভুল বুঝো না। আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। ও কত বড় ঘোলের মেয়ে, কত আইস করে জন্মেছে, সোনার চামচ মুখে জন্মেছে। আমার ভাইটা তো মরে গেল, ঘরটা তো পুরো ঠাই হয়ে গেল। ওইখানে থাকবে কোথায়, খাবে কি? তাছাড়া ওই একদিনে মেয়েটা যে আমাকে মায়ার ডালে দলিয়ে ফেলেছিল। মা দাদা শিশি আমি না, মিশালি আর কোনোদিন ঠিকানা খুঁজে পাবে না। এর শেষ ঠিকানা এই হামরাজের বৈঠকখানা। ডক্টর বসন্ত চৌধুরী, শালা সেদিন জানবে আমি কি মা। যেদিন কেউ ফোন করে বলবে রেল লাইনের ধারে একটা মুন্ডু কাটা বডি পড়ে আছে, আর তার পাশে একটা আধার কার্ড ভোটার কার্ড পড়ে আছে, তাতে লেখা হচ্ছে দিগন্ত চৌধুরী। সেদিন জানবে আমি কি মা। যেদিন ডক্টর বসন্ত চৌধুরী পোস্টমর্টম ঘরে ঢুকে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবে, পোস্টমর্টম করতে যাওয়া মেয়েটা মিস মেঘা চৌধুরী। সেদিন জানবে আমি কি মা। প্রতিশোধের যজ্ঞটা শুরু হয়ে গেল, এখন শুধু পূর্ণাহুতি হবে, পূর্ণাহুতি। সবাই মরবে। কে মরবে রক্তিম? তুমি? আমি? না 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 না, আমি কেন মরবো? আমি ওরকে ঘর ছেড়ে চলেই যাবো। চলে যাবে? কোথায় চলে যাবে? ও বুঝেছি, আমার দুঃখ সহ্য করতে না পেরে তুমি চলে যাবে বলছো। তুমি আমার নার্সিং হোমের কর্মচারী হয়ে আমার দুঃখ সহ্য করতে পারছো না, তাহলে আমি সইব কেমন করে রক্তিম? আজ 8 দিন হলো মেয়েটা কোথায় গেছে, কি করছে, কি খাচ্ছে তার কোনো খবর নেই। শুধু কি তাই, আজ এ ঘরে যে ঘটনা ঘটেছে আপনিও শুনলে ঘর ছেড়ে চলে যাবেন বড় বাবু। কেন? কি হয়েছে, কি ঘটেছে আমার ঘরে? আমি বলতে পারবো না রক্তিম। তবে এসব কিন্তু আমি বরদাস্ত করবো না। আমি বরং ঘর ছেড়ে চলেই যাচ্ছি। এই রক্তিম কোথায় চলে যাবে বলো?
কি করেছে আমার ছেলে দিগন্ত? ছোট বাবু একটা মেয়েকে নিয়ে ঘরে এসেছে। ইম্পসিবল! এ কখনো সম্ভব না। বাবা এই, কে তুমি? এই ঘরে ঢোকার সাহস হলো কি করে? কে তোমাকে অনুমতি দিয়েছে? বাবা আমি আপনার বৌমা। কি হলো, বৌমা না বৌমা? মেপে ঝুঁকে বলো কোথায়, না হলে যাবে তোমার মাথা। হক সামলে কথা বলবে। ডক্টর বসন্ত চৌধুরীর বৌমা হতে গেলে নির্দিষ্ট একটা যোগ্যতা থাকা দরকার। যে সে মেয়ে বাড়ির বৌমা তো দূরের কথা, একটা কাজের মেয়েরও যোগ্য নয়। আমি যোগ্য বলেই তো দিগন্ত চৌধুরী আমাকে বিয়ে করেছে। না, এ হতে পারে না, এ মিথ্যা। আমি সত্যি বলছি ড্যাড, আপনার ছেলে আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। আমার নাম জিনা। এই তুমি? হ্যাঁ বাবু, এই সেই নাচনে বালি। ওই! আমি তোমাকে ভালোই ভালো বলছি, ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটা ঘটন ঘটার আগে তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ওই! তোমার এত সাহস, আমার কর্মচারীর গালে তুমি চড় মারলে? একটা বার ডান্সার সামান্য কয়েকটা টাকার জন্য উলঙ্গ পোশাক পরে হোটেলে বারে বিয়ে বাড়িতে লোকের মনোরঞ্জন করো, তোমার এত সাহস? আর তো শুধু হাত তুলেছি, দ্বিতীয়বার ভুল করলে এবার আমি জুতো দিয়ে মারবো। अबे बुड्ढा, ऐसा मार मारूंगा ना मिट्टी से मिला दूंगा। जीना! यस, माय नेम इज जीना। রেখেতে ডিজে আদর করলে হাত বুলিয়ে দি, আর শাসন করলে সুজা গালে বসে। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নেই। কয়েকদিন আগে আমি এমন একটা আঘাত পেয়েছি, সেই দাগটা বুকের ভেতর দগদগে ঘা হয়ে গেছে। ঘা। মেয়েটা আমার কথা মানলো না, কত বড় শাস্তি পেল আমি নিজে তার প্রত্যক্ষদর্শী। তাই আমি আর বেঁচে থাকতে চাই না আমার একমাত্র ছেলের এই অবস্থা হোক। এ কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। তাই আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই ঘর থেকে চলে যাও, চলে যাও। তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি। আর তা না হলে আমি তোমাকে গলা টিপে। না বাবু, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি মানুষ না রাক্ষস? তুমি ওকে মেরে ফেলবে নাকি? মরে যাক। তুই জানিস না দিগন্ত, ওই মেয়েটা এই ঘরে এসে বলছে সে নাকি এই ঘরের বউ। শুধু কি তাই, আরো বলেছে ছোট বাবু তাকে নাকি রেজিস্ট্রি ম্যারেজ করেছে, আর বড় বাবুকে হিন্দি ইংরেজিতে গালাগালি দিচ্ছে। ঠিকই বলেছে সে। দিগন্ত, কি বলছিস তুই? জিনা এ ঘরের বউ, তাকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করেছি। আমি কিন্তু এই সব মানবো না দিগন্ত। আমি তোমাকে মানতে বাধ্য করছি না বাবা। তোমার মানা না মানাতে আমার কিছু যায় আসে না মাই ডিয়ার শ্বশুরজি, কারণ আমি সংসার দিগন্তের সাথে করব, আপনার সাথে নয়। স্টপ, স্টপ ইট। এ ঘরের মালিক ডক্টর বসন্ত চৌধুরী। বোঝাও, বোঝাও। তাই এই ঘরে কে থাকবে আর কে থাকবে না তা ঠিক করবে মিস্টার বসন্ত চৌধুরী। দিগন্ত, আমার ভীষণ আশ্চর্য লাগছে, এটা একটা ঘর না একটা চিড়িয়াখানা? তা না হলে একটা চাকর বড় বড় কথা বলে কি করে? সে আমার পরিবারের সদস্য, তারও কথা বলার অধিকার আছে। ঠিক আছে, তুমি তোমার এই চাকরকে বুঝে দাও যে একবার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে কেউ তাদের আলাদা করতে পারে না। আমি কিন্তু এই সম্মান না, আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। জিনাকে মেরে দিলেই তোমার শান্তি? ঠিক আছে, তার আগে তুমি আমাকে মেরে দাও বাবা। আমি জানবো আমি এমন বাবার ছেলে যার কাছে সম্মান বড় কিন্তু সন্তান নয়, ইজ্জত বড় কিন্তু বংশের ভবিষ্যৎ নয়। দিগন্ত বাবু, আপনি তো জানেন বড় বাবু রেগে গেলে কত ভয়ঙ্কর হয়ে ওঠে। আরে জানি জানি জানি, উনি রাগলে যে কত ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা আমি ভালোভাবেই জানি। যে নিজের মেয়ের জীবনটা শ্রাদ্ধ করতে পারে, আর এও জানি নিজের মান সম্মানের মিথ্যা অহংকারের জন্য নিজের জামাইকে খুনও করতে পারে। ওই জানোয়ার! দিগন্ত, চুপ। বাবা বাবা হয়ে থাকো, বুড়ো তো হয়ে গেছো, কদিন পর তো ফুটে যাবে। দিগন্ত বাবু, নিজের রাগটা একটু কন্ট্রোল করো। আর একটা কথা মনে রেখো, কুকুর যতই বিশ্বস্ত হোক না কেন, কামড় দেওয়ার চেষ্টা করলে তাকে কিন্তু গুলি খেতে হয়। আর
তুমি যদি কামড় দেওয়ার চেষ্টা করো শেষ পর্যন্ত গুলি খেয়ে যাবে, গুলি। এখন চিন্তা করুন শ্বশুরজি, এ ঘরে থাকবে কে আর এ ঘর থেকে যাবে কে? তোমার অহংকার না ভবিষ্যৎ, মিথ্যা আত্মসম্মান না বংশপ্রদীপ, তোমার ছেলে দিগন্ত। যদি এ ঘরে সম্মানে শুধু বাঁচতে চান তাহলে আমার সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করো, তা না হলে আর তোমার ছেলে হাত তুলেছে কাল আমি চড় মারবো, তারপর ঘাট ধাক্কা খাবে, ঘাট ধাক্কা। কথাটা এই ঘিলুটাই নোট করে রাখুন। মাই নেম ইজ জিনা। আদর করলে হাত বুলিয়ে দি, আর শাসন করলে সোজা গালে বাজিয়ে দি। এটা জিনা না জল বাবা? সব সময় ঠান্ডা ঠান্ডা কুলকুল রাখুন বাবু, নইলে যে বিস্ফোরণ হয়ে গেলে গোটা পৃথিবীটাই উড়ে যাবে। বরং তার কথাটা মেনে নেওয়াই ভালো। মানতে তো হবেই রে রক্তিম, কারণ আমি যে বাবা নামের সাইনবোর্ড হয়ে গেছি। রোদ হোক ছায়া, খিদে পাক আর পিপাসা লাগুক, ওই মরিচিকাকে দেখেই তো আমাকে পথ চলতে হবে। কারণ আমি যে ছেলে মেয়ের বাবা হয়েছি। বাবা মেয়েটাকে যেমন মেনে নিলেন, আরো একটা কথা মেনে নিতে হবে বড় বাবু। কি কথা রক্তিম? তার ধর্মকে। এ জিনা জাতিতে মুসলমান। রক্তিম এর অরিজিনাল নাম জিনা খাতুন। না না রক্তিম না, আমার পূর্বপুরুষের ঠাকুর ঘর, সেখানে গীতা ভাগবত পুরাণ সেগুলো কি আর আছে বাবু? এই রক্তিম সেগুলোকে নিয়ে ওই নর্দমা স্তূপে ফেলে দিয়েছে, আর ঠাকুরের মূর্তিগুলো ফেরিওয়ালাকে ডেকে বিক্রি করে দিয়েছে। এই রক্তিম বলতে পারো রক্তিম আমি কি অপরাধ করেছিলাম? বলো না রক্তিম, বলো না আমি কি অপরাধ করেছিলাম? নামাজ পড়ার জন্য একটা ফাঁকা জায়গা দরকার রক্তিম, তাই সে ঠাকুর ঘরটাকে ফাঁকা করে দিয়েছে বাবু। দেখবেন আজান দেবার টাইম হয়ে এলো, ওই ঠাকুর ঘরে বসে সে নামাজ পড়ছে। এই রক্তিম আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ। না ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते इष्टि सिद्धि विनाशाय भक्ति भूते सनातने गुणाक्षय गुणमय नारायणी नमोस्तुते। ओम देवी दुर्गाय नमः, ओम देवी दुर्गाय नमः, ओम देवी दुर्गाय नमः। अल्लाह अल्लाहु अकबर আমি একটা ছোট্ট দেশলাই কাটি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আবার উসকুস করছে বারুদ, বুকে আবার জ্বলে ওঠার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাটি 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 জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেব। একে একে সবাই আমার জালে জড়িয়ে যাচ্ছে। জিনাকে দিয়ে আমি রঙের গোলাম খেলেছি, বাকি সাহেব বিবি সব শালা কুপোকা। এই আমার সামনে ভেসে বেড়াচ্ছে ওই মেঘা চৌধুরী টাটকা চৌবা।
ওই রাজকন্যাটাকে আমার জালে তুলতে পারলে পুরো রাজত্বটা আমার হয়ে যাবে, আমার। আর তখন সবাই মনে রাখবে আমি রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম রক্তিম, রক্তিম হালদার। আমি সরো হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার। ভয় পেও না, তোমরা কেউ ভয় পেও না গো, তোমরা কেউ ভয় পেও না। আমিও তোমাদের মতো রক্তে মাংসে গড়া পাবলিক। আমি চাই ওই বিশ্বাসঘাতক মানুষের হাত থেকে আমার ভোর প্রার্থীদের বাঁচাতে। তাই তো এই দূরবীন দিয়ে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি গো, এই দূরবীন দিয়ে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি। নমিনেশন জমা দেওয়ার পর তাকে যে কোথায় লুকিয়ে রাখলো তাকে আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। দাও না গো, তাকে তোমরা কি কোথায় লুকিয়ে রেখেছো, তাকে আমার কাছে খুঁজে এনে দাও না। আমি যে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। না, মুখ্যমন্ত্রীকে ফোন করতে হবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে ফোন করতে হবে। হ্যালো, আবার প্রার্থীরাকে কোথায় লুকিয়ে রেখেছো গো, কোথায় লুকিয়ে রেখেছো? দাও না, তাকে তোমরা কে কোথায় লুকিয়ে রেখেছো তাকে আমার কাছে খুঁজে এনে দাও না। আমি যে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। যে দেশের নারীরাই হলো মূল শক্তি, সেই নারী আজ আমার জীবন থেকে হারিয়ে গেল, আমার জীবন থেকে হারিয়ে গেল। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল হলাম যা যাব, আমার ভেঙে গেল হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি এসেছিল কেন চলে গেলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। তোমারই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড়, কাকে যে বোঝাবো আমি, লাগে বড় অসহায়। তোমারই স্মৃতি নিয়ে বেঁচে থাকা বড়, কাকে যে বোঝাবো আমি, লাগে বড় অসহায়। ভেঙে গেল ঘর হলাম যা যাব, আমার ভেঙে গেল ঘর হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম তার প্রতিদানে। দাদা, কে গো তোমরা? রাম সীতা? রাম সীতা? না, তোমার তো রাম সীতা নয়, তোর তো গাল বেচা, মেরে ফেলবো, পিটিয়ে মেরে ফেলবো। না, আমাদের মেরো না। এই, তুমি আমাকে মিথ্যে কথা বলছো, লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। ভয় পেয়েছে রে, ভয় পেয়েছে। না, তোমরা কেউ ভয় পেও না, ওই তো কেন্দ্র বাহিনী আসছে, আমি আসছি, তোমরা দাঁড়াও, তোমরা কেউ ভয় পেও না, আমি আসছি। উনি এমন
করছেন কেন? আমার দাদা ইঞ্জিনিয়ারিং পাস করে নতুন চাকরিতে জয়েন করেছিল। কত খুশি, কত আশা, কত স্বপ্ন ছিল মনে, কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেল। আমার দাদা পাগল হয়ে গেল। কেন উনি পাগল হয়ে গেলেন? সে ঘটনা যত কঠিন তত ভয়ঙ্কর। সেই ঘটনা শুনলে আপনি হয়তো বলবেন ভালোবাসতে ভয় করছে। আচ্ছা, আপনি শুনবেন সেই ঘটনার কথা? তাহলে শুনুন। সেদিন আচ্ছা আচ্ছা, আপনি সে বিয়েতে বরযাত্রী জানি, আপনি সে মেয়েটাকে দেখেননি? না, পরীক্ষার জন্য আমি সেই বিয়েতে আসতে পারিনি। তবে জানেন, এখন কিন্তু সেই মেয়েটাকে দেখার আমার ভীষণ ইচ্ছে। কেন সেই কলঙ্কিনীকে দেখার ইচ্ছে? প্রতিশোধ নেওয়ার জন্য, যার জন্য আমাদের সুখের সংসারটা দুঃখের সাগরে ভেসে গেছে, যার জন্য আমার দাদা পাগল হয়ে গেছে। সেই মেয়েটাকে আমি যেখানেই দেখতে পাবো তাকে আমি গলা টিপে খুন করব। আরে কি হলো, আপনি এমন করছেন কেন? আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? না 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 বাবা, ভয় পাবো কেন? এই তো আমি দাঁড়িয়ে আছি, এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। জানেন, আপনাকে দেখার পর থেকে আমার কেন জানি না মনে হচ্ছে আপনি কোনো বড় বাড়ির মেয়ে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে আপনি আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে ছুটে এলেন কেন? এই যাকে সেসব কথা। আপনি আমার একটা অনুরোধ রাখবেন? রাখার মতো পরিস্থিতি আমার নেই গো বাবু। আচ্ছা বাবু, আপনি বুড়ো বটগাছে আত্মকাহিনীর ইস্যু শুনে থাকবেন। বুড়ো বটগাছে যখন ডালাপালা থাকে তখন তার নিচে বসে কত মানুষ বিশ্রাম নিত, কত পাখি রান্না করা হতো। কিন্তু কাল বৈশাখী প্রচন্ড ঝড়ে যখন ডানাগুলো ভেঙে যায়, পাতাগুলো ছড়ে যায়, তখন শুধু কাণ্ডটাই দাঁড়িয়ে থাকে। ঠিক আপনার সামনে দাঁড়িয়ে থাকে এই মেয়েটা, একটা নেড়া বটগাছ। ডালা নেই, পাতা নেই, শুধু কাণ্ডটাই আছে। তার নিচে তো কেউ বিশ্রাম নেবে না। আরে আমি ছাই দিতে পারবো না। কেন পারবেন না? আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই পারবেন। জানেন, সেই দিনের সেই ঘটনার পর থেকে আমার দাদা তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। আমার মনে হয় কেউ যদি কয়েকদিনের জন্য ওর সঙ্গে স্ত্রীর অভিনয় করে তাহলে হয়তো আমার দাদা সুস্থ হয়ে উঠতে পারে। আপনি পারবেন কয়েকদিনের জন্য আমার দাদার নকল স্ত্রী হতে? আপনি কি বলছেন বাবু? সেই স্ত্রী আমি? না বাবু না, আমি পারবো না বাবু, আমি পারবো না। কেন পারবেন না? কারণ নকল ফুল দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু নকল ফুলের মধু হয় না আর ভ্রমরও বসে না। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি সেই নকল বউ সাজতে পারবো না। আমি আপনার কাছে হাত পেতে আমার দাদার জীবন ভিক্ষা চাইছি বাবু। জানেন, সেই ছোটবেলায় আমার মা মারা গেছেন। তারপর বাবাও একদিন চলে গেলেন। এই পৃথিবীতে ওই পাগল দাদাটা ছাড়া আমার আর কেউ নেই। তাই ওর যদি কিছু হয়ে যায় তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। আপনি করবেন না বাবু, আপনি করবেন না। তাহলে আপনি আমায় কথা দিন, আমার দাদাকে সুস্থ করে তোলার জন্য কয়েকদিনের জন্য আপনি ওর সঙ্গে স্ত্রীর অভিনয় করবেন। আপনি আমাকে ধর্ম সংকটে পেয়েছেন। ডাক্তারবাবু বলেছেন আমার দাদাকে সুস্থ করে তোলার জন্য ওই একটাই মাত্র রাস্তা আছে। সাগু আছে, সালাই বাচ্ছে, উলু দাও গো, উলু দাও। আমার কোণে এসেছে গো, আমার কোণে এসেছে। এই তো আমার কোণে, এই তো আমার কোণে। এই তুমি আমার কোণে, আমার কোণে। হ্যাঁ, আমি তোমার কোণে, আমি তোমার কোণে। আমি তোমার বর, তাই না? হ্যাঁ, তুমি আমার বর, তুমি আমার বর। কি মজা, কি মজা, কি মজা। আমার কাঁদছো কেন? আমি জানি তুমি আবার আমাকে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে যাবে। আমি তোমাকে ফাঁকি দিয়ে কোথাও যাব না। এই তুমি আমাকে সত্যি বলছো? তুমি আমাকে ঠকাবে না তো? আমি সত্যি বলছি, আমি তোমাকে ঠকাবো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? বলছি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না। কি মজা। আমার কোণে বলেছে সে আমাকে ঠকাবে না, আমাকে ছেড়ে সে কোথাও যাবে না। এই তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিস রে? তুই কি কথা শুনছিস? হ্যাঁ, ম্যাডাম আপনি একটু অপেক্ষা করুন। দাদার একটা রক্ত পরীক্ষা রিপোর্ট আনার আছে, ওটা নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। তুই তার সাথে কথা বলছিস কেন রে? তুই তার সাথে কথা বলছিস কেন? যা পালা, পালা এখান থেকে পালা। সে এখন আমার কোণে। আই কোণে দূরে দাঁড়িয়ে আসো কেন গো? একটু কাছে এসো না। এই তো আমি কাছে দাঁড়িয়ে আছি। আরে একটু কাছে এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়েছি, বলো। তুমি চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করো না? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করছি, এবার বলো। এখন থেকে তুমি আমার বউ আর আমি তোমার বর। এবং একটা জিনিস বাকি থেকে গেল। আমি এই সিঁদুরটা তোমার স্মৃতিতে পরিয়ে দেব। না বাবু না, এই ভুল আপনি করবেন না বাবু, এই ভুল আপনি করবেন না। ভুল কিসের ভুল? কারণ এতে যে পাপ কিসের পাপ? কারণ আমি যে বিধবা। মরে যাতি বিধবা। তুই আমাকে মিথ্যা কথা বলেছিস। তুই আমার বউ না, মেরে ফেলবো। এই লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো। আমাকে মিথ্যা কথা বলা।
রাস্কেল! মেঘা, এই মেঘা কথা বল মা, কথা বল। মারে তোর কিছু হয়নি তো মা? মেঘা কে মেঘা? এই মেঘা, সত্যি তুই আমাকে চিনতে পারছিস না? ওরে মা, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর বাবা রে, বাবা বসন্ত চৌধুরী। বাবা বসন্ত চৌধুরী? কোন বসন্ত? জল বসন্ত না গুটি বসন্ত? আমি কোনো বসন্তকে চিনি না, আমি কোনো বসন্তকে চিনি না। ঈশ্বর, এ তুমি আবার কি পরীক্ষা নিচ্ছ ঠাকুর? এই মেঘা, আমার দিকে তাকিয়ে দেখ মা, ওরে আমি তোর বাবা রে। চুপ বাবা চুপ, আমি তোমার মেয়ে মেঘা বাবা। এই কথাটা যদি ও শুনতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে। কে তোকে মেরে ফেলবে? আমাকে বল মা, আমাকে বল। সৌভাগ্যের ছোট ভাই সৌজন্য। কি বলছিস? হ্যাঁ বাবা, ও দাদা বিয়ের মণ্ডপ থেকে ফেরার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে পাগল হয়ে পদে পদে ঘুরে বেড়াচ্ছে। শুধু আমার জন্য বাবা, শুধু আমার জন্য। এই কথাটা যদি সৌজন্য বাবু শুনতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে বাবা। ও, আপনি তাহলে সেই মেয়ে? সৌজন্য বাবা আমাকে বিশ্বাস বিশ্বাস আপনাকে আর একটা বিষাক্ত কাল লাগিনীকে বিশ্বাস করা যায়, কিন্তু আপনার মতো বিশ্বাসঘাতিনীকে কখনো বিশ্বাস করা যায় না। কথায় আছে, নদীর ধারে বেড়ে ওঠা গাছ আর পায়ে ঘুঙুর বাঁধা নর্তকী দুজনেই সমান, আর আপনার মেয়ে তো তাদের থেকে অধম। সৌজন্য আমার কথা। আরে কি শুনবো আপনার কথা? শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমাদের সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। সি যে চিটেন, সি যে ননসেন্স ওম্যান। আমার জীবনে নেই ফুল স্টপ, নেই কমা, আমি একটা অ্যাটম বাবা। চুপ করুন, বড় বড় কথা বলছেন, আপনার একটুও লজ্জা করছে না? আপনি অ্যাটম বোমা না বিষের বোমা? সৌজন্য, তুমি কিন্তু কথা বলার শালীনতা ভুলে যাচ্ছ। শালীনতা? সৌজন্য, আরে এতই যদি আপনার শালীনতা, তাহলে সেই শালীনতা আপনি আপনার এই অশালীন মেয়েটাকে শেখাননি কেন? এতই যদি আপনার শালীনতা, তাহলে আপনার মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে আর একটা ছেলেকে বিয়ে করলো কি করে? আপনার মেয়ে কি ছেলে ধরা চুম্বক, যে সব ছেলে এসে ওর কাছেই আটকে যাচ্ছে? ডক্টর বসন্ত চৌধুরী, শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমাদের সুখের তাজমহলটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি একজন মিথ্যেবাদী মুখোশধারী শয়তান, আর আপনার মেয়ে একটা বেশ্যা। সৌজন্য? এই ভাই, দাদা, আরে এই সৌজন্য, কি বললি তুই? আঙ্কেলকে কি বললি তুই? আঙ্কেলকে মানে? সৌজন্য? হ্যাঁ দাদা। আরে এই ভাই, হ্যাঁ দাদা। মেঘাকে কি বললি? মেঘাকে মানে? মেঘাকে কি বললি তুই? এই দাদা, এই দাদা, এই তার মানে তুই আমাদের সবাইকে চিনতে পারছিস? তার মানে তুই আমাকে দাদা বলে ডাকতে তো লজ্জা করছে না? তুই আমার ভাই হয়ে গুরুজনদের নোংরা গালিগালাজ করতে তোর বিবেকে বাঁচছে না? এদেরকে আরো বাজে ভাষায় গালাগালি করা উচিত। তুই জানিস না দাদা, এরা আমাদের জীবনে কত বড় ক্ষতি করেছে। এই মেয়েটার জন্য তোর অ্যাক্সিডেন্ট হলো, তুই পাগল হয়ে গেলি। ও একটা কলঙ্কিনী, চরিত্রহীনা। সৌজন্য, থামলি কেন? আরে মার আমাকে। এদেরকে বাজে কথা বলেছি বলে তোর মনে কষ্ট হচ্ছে? তুই ন্যায়ের বিচার করছিস? আরে এই চুপ করে দাঁড়িয়ে আছিস কি? বারবার মার আমাকে, মার। তোর মারের মধ্যে দিয়ে আমি অনুভব করতে চাই আমার দাদা ভালো হয়ে গেছে। সৌজন্য, সৌভাগ্য বাবু, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। না মেঘা, তুমি এ কথা বলো না। এ যা সব ঘটে গেছে সব বিধাতারই ইচ্ছা। কিন্তু আমার মেয়েও তো কম কষ্ট পায়নি। আঙ্কেল, হ্যাঁ সৌভাগ্য, তুমি হয়তো জানো না, আমার মেয়ে মেঘা এখন কারো স্ত্রী কিংবা কোনো বাড়ির বৌমা নয়। আপনি কি বলছেন আঙ্কেল? সেদিন আমার চোখের সামনে মেঘাবীরকে বিয়ে করেছিল। বিয়ে করেছিলাম শ্বশুর বাড়ি আমি গিয়েছিলাম, কিন্তু সেই রাতে কি একজন আবিরে ঘরে আগুন লাগিয়ে দেয়। তারপর আর সেই আগুনে আবিরের দেহটা পুড়ে ছাই হয়ে যায়, ভেঙে গেল।
ভেঙে গেল আমার মেয়ের সংসার। এবার আমি বুঝতে পেরেছি কেন উনি আত্মহত্যা করার জন্য আমার গাড়ির সামনে ছুটে এসেছেন। আত্মহত্যা? হ্যাঁ, আর একটু হলেই তো গাড়িটা ওনার উপর দিয়ে চলে যেত। Oh my God! কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় এখন উনি বেঁচে আছেন। মরে গেলে ভালো হতো। মেঘা, এত কিছু শোনার পর এবার আপনারাই বলুন না আমি কি নিয়ে বাঁচবো। আমি বেঁচে থাকতে আমার বাবা জীবনটা সার্থক করলো। যার জন্য আমি ঘর ছাড়লাম সে আমাকে বাজ রাস্তায় ফিরে চলে গেল। আমি তো পশু নই যে রাস্তায় শুয়ে থাকবো, পাখি নই যে গাছের ফল পেড়ে খাবো। আমি তো মেয়ে মানুষ, মরা ছাড়া আমার কোনো গতি নেই, কোনো গতি। তুমি বাঁচবে মেঘা, তুমি আমার জন্য বাঁচবে। সৌভাগ্য? হ্যাঁ আঙ্কেল, আপনার আর মেঘার যদি এই বিয়েতে কোনো আপত্তি না থাকে আমি মেঘাকে বিয়ে করতে চাই আঙ্কেল। না না সৌভাগ্য, এ কিছুতেই। আরে রাজি হয়ে যান আঙ্কেল, রাজি হয়ে যান। এটা আপনার মেয়ের জীবনটা যেমন বেঁচে যাবে ঠিক তেমনি আমাদের সংসারটাও হাসিতে খুশিতে ভরে উঠবে। আমার স্বর্গগত বাবার আত্মা শান্তি পাবে আর আপনার কথা দেওয়া সার্থক হবে। আর সেই সঙ্গে আমি একটা মিষ্টি বৌদি পেয়ে যাব। কি বৌদি, তুমি রাজি তো? সৌজন্য বাবু, তরকারি পুড়ে গেলে তার কোনো স্বাদ থাকে না। সে রূপোর বাটিতে খেলে বা সোনার বাটিতে খেলে পোড়া পোড়া গন্ধই থেকে যাবে, স্বাদের কোনো পরিবর্তনই হবে না। মেঘা, আমার কথা শোন রে মা, মেনে নে আমার কথা। অতীতকে আঁকড়ে ধরে চললে মানুষ পঙ্গু হয়ে যায় রে মা। আমি তোকে কথা দিচ্ছি রে মা, যে তোরা এত বড় সর্বনাশ করেছে, যে তোর আবিরকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছে, সে যে কেউ হোক, আমি কিন্তু তাকে কিছুতেই ছাড়ব না, চরম শাস্তি দেবই। সৌভাগ্য, সৌজন্য, তোমাদের দু ভাই যখন মত আছে, মেঘার বিয়েটা কিন্তু আমি এক্ষুনি ছেড়ে ফেলতে চাই। একদম ঠিক। এই, কে আছিস ঠাকুর মশাইকে ডাক। আরে তাড়াতাড়ি ঠাকুর মশাইকে সঙ্গে নিয়ে এসো, দাদার আমার বিয়ে হবে, বিয়ে। আরে ও ঠাকুর মশাই, আরে শুরু করুন, শুরু করুন, শুরু করুন। বলুন। যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম। এবার মালা বদল হবে, মালা বদল। দাঁড়াও মেঘা, কে ডাকছে মেঘা বলে আমাকে? এই কার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি? কে ডাকছে মেঘা বলে আমাকে? মেঘা, ধিন তানানানানা ধিন তানানানা ধিন তানানানা ধিন তানানানা ধিন তানানানা এই, ভূত। আমি ভূত নই, আমি বেঁচে আছি। বাবা, বাবা, আমার আবরি ফিরিস, আমার আবরি, এই আমার আবরি ফিরিস, আপনারা দেখুন আমার আবরি, আমার আবরি। আবির বাবু, তার মানে? হ্যাঁ, সৌভাগ্য বাবু, এই আমার আবরি, এই আমার স্বামী আবরি। আরে এ যে জিয়ার প্যাকেটে এয়ারটেলের সিম। মেঘা, তবে তুমি যে বলেছিলে সাগুনে পুড়ে মারা গেছে। হ্যাঁ সৌভাগ্য, হ্যাঁ, আমি ডেড বডিটা আমি নিজের হাতে বার করেছি, নিজের চোখে দেখেছি। সে কি রে ভাইপো, তোর ভাগ্যে কি কখনো ফুল টক টাইম অফার আসবে না? সব সময় শুধু হাফ ব্যালেন্স। বাবা রে, কি লগ্নে যে তুই জন্মেছিলি রে বাবা, একবার নয় দু দুবার ফেল, তোর সেট একেবারে হ্যাং হয়ে যাবে বাবা। তাড়াতাড়ি অ্যান্টিভাইরাস মেরে ক্লিন কর ভাইপো, ক্লিন কর। কিন্তু কিন্তু এখন কি হবে? ভেঙে গেল, সব তছনছ হয়ে গেল। সেদিনের ঝড়ে ঘরের চালটা উড়ে গিয়েছিল, আর আজকের ঝড়ে ঘরের দেওয়ালগুলো ভেঙে সব ধুলিস্বাদ হয়ে গেল। দাদা, বারেশ্বর, কেন তুমি বারবার লুকোচুরি খেলা আমার সঙ্গে তুমি খেলছো? দাদা তুই মন খারাপ করিস না, আমার কথা শোন। আমি শুনেছি ভগবান তাদেরকেই জোরে ধাক্কা দেয় যার সহ্য করার ক্ষমতা সব থেকে বেশি। কিন্তু এখন ভাবছি এ সৌভাগ্য ব্যানার্জি আর মাটির মানুষ নয়, তাকে এখন লোহার মানুষে বাঁচতে হবে। লোহার মানুষ না,
আমি কিছুতেই হতে দেবো না। এই বিয়ে বন্ধ হবে না। অর্ধেক বিয়ে হয়েছে যখন, পুরো বিয়েটাই হবে। আমার দাদা এই মেয়েকেই বিয়ে করবে। আর আমাদের বিয়েটা? পুতুলের বিয়ে মনে করে ভেঙে ফেলো। 3 বছরের সম্পর্ক অতীতের দুঃস্বপ্ন বলে মন থেকে মুছে ফেলো। আর আমাকে দেওয়া কথা প্রতিশ্রুতি এক রাতের স্মৃতি বলে ভুলে যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার নিজের মনকে বুঝিয়ে দেবো যে সোনার খাঁচায় রাখা পাখির সঙ্গে সম্পর্ক করা খুব কষ্টকর। এই গরিবের ছেলের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু তাকে সারা জীবন স্বামী করে পথ চলা যায় না। ভালো করলে মেঘা, ভালো করলে। জীবনের সরলতাকে তুমি বেশ সরল করে বুঝিয়ে দিলে। গড ব্লেস ইউ। দাঁড়ান আবির বাবু, দাঁড়ান। যা সৌজন্য, ড্রাইভারকে বল আবির বাবু আর মেঘাকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসতে। চলে যাও মেঘা। কি বলছো সৌভাগ্য? আবিরের মৃতদেহটা আমি নিজের হাতে বার করেছি, নিজের চোখে দেখেছি। তুমি কি বলছো? তাহলে কি আমার আবির নয়? না না রে ভাই, তোর আবির নয়, আবির হতে পারে না। আমি এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি রে মা, রহস্যের গন্ধ পাচ্ছি। আপনি ভুল দেখেছিলেন স্যার। আবির, আপনি ভুল দেখেছিলেন। সেদিন যে আতপুরো দেহটা দেখেছিলেন, সে দেহটা আমার ছিল না। তাহলে কার? সেটা অন্য কারো। আর সেই দেহটা যদি সবাই আমার দেহ মনে করে, সে নিশ্চয় শয়তানটা আমার গলার লকেটটা খুলে ওর গলায় পরিয়ে দিয়েছিল। থামো! তোমার সে কাহিনী শোনার মতো সময় আমাদের হাতে নেই। এই শোনো, তুমি আবির হও কিংবা অন্য যে কেউ হও, তুমি জমপুরি থেকে ফিরে আসো কি মৃত্যুপুরি থেকে ফিরে আসো, সেটা জানার কোনো প্রয়োজন আমার নেই। আমার দাদা মেঘা ম্যাডামকে বিয়ে করবে আজ, এখনই, এই মুহূর্তে। বাবা তুমি সহ্য না বাবু, সৌভাগ্য বাবুকে একটু বুঝিয়ে বলো না বাবা, একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। না মেঘা, আমাকে বোঝানোর আর কোনো দরকার নেই। তোমার যা মনে হয় তুমি তাই করো মেঘা, তাই করো। সৌভাগ্য বাবু, সৌভাগ্য ঠিক কথাই বলেছে রে মা। ফাইনাল ডিসিশন কিন্তু তোর হাতে। একবার তোর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি যে মনে অনেক কষ্ট পেয়েছি রে মা। বাবা আমার যে আজ তোকে দরকার রে মা, তোর সুখ শান্তি। এখন তোর ইচ্ছা, তোর খুশি, তোর সিদ্ধান্তই সেই সিদ্ধান্ত রে মা। স্যার, সেই সিদ্ধান্ত। স্যার, ঠাকুর ঠাকুর তুমি বলে দাও, এখন আমি কি করবো, কি ডিসিশন নেব আমি? কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, কারণ আপনার ডিসিশনের উপর নির্ভর করছে আমাদের সংসারের সুখ শান্তি আর আমার দাদার ভবিষ্যৎ। আর একটা কথা আপনি ভালো করে স্মরণ করবেন, আপনার স্বামীর মৃতদেহটা আপনি নিজের চোখে দেখেছেন। শুধু আপনি একা নয়, সবাই দেখেছে। আমার স্বামী মৃত্যু আমি নিজের চোখে দেখেছিলাম। তাহলে কি? তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, আমার আবিরকে আমি চিনতে পারবো না, আমার আবিরকে আমি ঠিক চিনতে পেরেছি। তাহলে আপনি মিথ্যে কথা বলেছিলেন কেন? আপনি যদি জানতেন যে আপনার আবির বেঁচে আছে, তাহলে কেন দ্বিতীয়বার আমার দাদাকে আপনি বিয়ে করতে রাজি হলেন? কেন বারবার ওর সঙ্গে এই লুকোচুরি খেলছেন? কেন আপনি ওকে ঠকাচ্ছেন? আমি কাউকে ঠকাইনি। আরে যদি নাই ঠকিয়ে থাকেন, তাহলে ওই মরা মানুষটা আবার বেঁচে ফিরল কি করে? ঠাকুর ঠাকুর তুমি বলে দাও, এই কি আমার সত্যিকারে আবির না অন্য কেউ? ঠিক আছে, ঠিক আছে মেঘা, এই কটা দিন আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম বলে তুমি আমাকে চিনতেই পারছো না। দেখো, আমি বেঁচে থাকতে থাকতে তুমি যদি অন্য কাউ